গাজা ইসরায়েলি হত্যাযজ্ঞ চলছে, একদিনে নিহত 138 ফিলিস্তিনি। উপত্যকা দখলে নিতে নেতানিয়াহুর পরিকল্পনার সমালোচনা বিরোধী নেতার, দেশে দেশে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। ইউক্রেন যুদ্ধ বন্ধে আগামী সপ্তাহে বৈঠকে বসতে পারেন ট্রাম্প পুতিন, খবর গণমাধ্যমের। মস্কোয় রুশ প্রেসিডেন্ট উইটকফ গঠনমূলক আলোচনা, পাল্টাপাল্টি হামলায় নিহত 6। ভারতীয় পণ্যের ওপর আরও 25% বর্ধিত শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের। রাশিয়া থেকে তেল আমদানির কারণে দিল্লির ট্যারিফ বেড়ে 50%, অযৌক্তিক আখ্যা মোদী সরকারের। ভারতের ভিসা কড়াকড়িতে কলকাতার অর্থনীতিতে বড় ধাক্কা। বাংলাদেশি পর্যটক না থাকায় নিউ মার্কেট এলাকায় ব্যবসায় ধস, দ্রুত জটিলতা নিরসনের দাবি। এবং ভয়াবহ দাবানলের কবলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, জ্বলছে ঘরবাড়ি। ফ্রান্সে আগুনে পুড়ে একজনের মৃত্যু, স্পেন জুড়ে সতর্কতা জারি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি অর্জিতা শেহসিন। গাজা ইসরায়েলি হত্যাযজ্ঞ চলছেই। দখলদারদের হামলায় একদিনে প্রাণ গেছে আরও 138 ফিলিস্তিনির, আহত 7 শতাধিক। ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে আশার আলো নিয়ে প্রবেশ করা ত্রাণের গাড়ির নিচে চাপা পড়ে প্রাণ গেছে 20 জনের। এমন পরিস্থিতিতে উপত্যকা পুরোপুরি দখলে নিতে নেতানিয়াহুর পরিকল্পনা নিয়ে চলছে সমালোচনার ঝড়। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, গাজায় সামরিক পদক্ষেপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রতিরক্ষা বাহিনী বাস্তবায়ন করবে। আর এই পরিকল্পনাকে চরম ভুল হিসেবে আখ্যা দিয়েছেন বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। এদিকে গাজা দখল ও যুদ্ধ সম্প্রসারণ পরিকল্পনার বিরোধিতায় দেশে দেশে চলছে বিক্ষোভ। আন্তর্জাতিক মহলের চাপ থাকলেও যুক্তরাষ্ট্রের সমর্থনে গাজায় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, একদিনে দখলদার বাহিনীর হামলায় আহতদের অনেকের অবস্থাও গুরুতর। ধ্বংসস্তূপের নিচে এখনো আটকা আছেন অনেকেই। আন্তর্জাতিক চাপে পড়ে অনাহারে থাকা ফিলিস্তিনিদের জন্য ত্রাণ প্রবেশ করতে দিতে কয়েকদিন আগে রাজি হয় ইসরায়েল। মিশরের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, অবরোধ তুলে নেয়ার পর রাফা সীমান্ত দিয়ে গত 2 সপ্তাহে প্রায় 1000 ত্রাণের ট্রাক গাজায় প্রবেশ করেছে। প্রায় 14,500 টন ত্রাণ সরবরাহ করা হলেও প্রয়োজনীয় 600 ট্রাকের দৈনিক লক্ষ্যমাত্রায় এখনও পৌঁছানো যায়নি বলেও জানিয়েছে তারা। রেড ক্রিসেন্ট সোসাইটির অভিযোগ, ইসরায়েলি কর্তৃপক্ষ কিছু পণ্য নিয়ে শর্ত আরোপ করায় ত্রাণ সরবরাহে বাধা সৃষ্টি হচ্ছে। গাজায় ত্রাণের ট্রাক উল্টেও হতাহতের ঘটনা ঘটেছে। গাজা পুরোপুরি দখলে নিতে নেতানিয়াহুর পরিকল্পনা নিয়ে পক্ষে বিপক্ষে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন, গাজায় সামরিক পদক্ষেপ ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক নেতৃত্বই নেবে এবং প্রতিরক্ষা বাহিনী সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। অন্যদিকে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদ বলেছেন, গাজা দখলের পরিকল্পনা একটি ভুল সিদ্ধান্ত। বেশিরভাগ ইসরায়েলি নাগরিক যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে নন এবং এই মুহূর্তে গাজা পুরোপুরি দখলের চিন্তা বাস্তবিক নয়। লাপিদ বলেন, এই পথে হাঁটলে ইসরায়েলের ভবিষ্যৎ নিরাপত্তা আরো হুমকির মুখে পড়বে। এদিকে নেতানিয়াহুর গাজা দখল ও যুদ্ধ সম্প্রসারণ পরিকল্পনার বিরোধিতায় কাঁধে আটা ও চালের বস্তা এবং ক্ষুধার্ত শিশুদের ছবি নিয়ে যুদ্ধ বন্ধের আহ্বান জানান। তাদের দাবি, গাজায় সামরিক আগ্রাসন চলতে থাকলে ফিলিস্তিনিদের মৃত্যুর পাশাপাশি ইসরায়েলি জিম্মিদের জীবনও হুমকির মুখে পড়বে। একই দিন বিক্ষোভ হয়েছে স্লোভেনিয়ায়। দেশটির সরকার ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করাকে স্বাগত জানান বিক্ষোভকারীরা। সেই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপের দাবিও জানান তারা। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইউক্রেন যুদ্ধ বন্ধে আগামী সপ্তাহে বৈঠকে বসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। এর মধ্যে বিষয়টি নিয়ে ইউরোপীয় নেতাদের সঙ্গে ফোনালাপ হয়েছে মার্কিন প্রেসিডেন্টের। মস্কোয় পুতিন উইটকফ বৈঠকে গঠনমূলক আলোচনা হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। এদিকে নিষেধাজ্ঞার সতর্কতার পরও ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। রুশ সেনাদের হামলায় ঝাপোরিঝিয়ায় 2 জন নিহত হয়েছেন। ইউক্রেনের পাল্টা হামলায় প্রাণ গেছে 4 জনের।
যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্টের বারবার আহ্বান ও নিষেধাজ্ঞার সতর্কতার পরও ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। জাপোরিজ্জিয়া অঞ্চলে রুশ বাহিনীর হামলায় কয়েকজন হতাহত হয়েছেন। আকাশপথে হামলার পাশাপাশি স্থল অভিযান চালিয়ে ইউক্রেনের আরও একটি এলাকা দখলের দাবি করেছে মস্কো। জবাব দিয়ে যাচ্ছে ইউক্রেনও। সুমি ও কুর্স্ক সীমান্ত জুড়ে পাল্টা হামলা চালাচ্ছে তারা। রুশ নিয়ন্ত্রিত লুহান্স্ক অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতরা সবাই বেসামরিক বলে দাবি করেছেন স্থানীয় গভর্নর। এই জটিল পরিস্থিতির মধ্যে বুধবার মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। আলোচনায় ইউক্রেন যুদ্ধ, দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক এবং যুদ্ধবিরতির সম্ভাব্য রূপরেখা নিয়ে গঠনমূলক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানায় উভয় পক্ষ। বৈঠকের বিষয়ে ট্রাম্প জানান, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং যুদ্ধ শেষ করার বিষয়ে সবাই একমত। এদিকে নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক করার পরিকল্পনা করছেন। এরপর পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে যৌথ বৈঠকের পরিকল্পনাও আছে তার। এরই মধ্যে বিষয়টি নিয়ে ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের মধ্যে ফোনালাপ হয়েছে। এ বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেন, রাশিয়া ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ চায়, আর প্রেসিডেন্ট উভয় নেতার সঙ্গেই বৈঠকের জন্য উন্মুক্ত। তবে এখনও স্পষ্ট নয় কোথায় এবং কখন এই বৈঠকগুলো অনুষ্ঠিত হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, উইটকফের সফর নিয়ে তিনি নিজে কথা বলেছেন ট্রাম্পের সঙ্গে। তার মতে যুদ্ধবিরতির বিষয়ে রাশিয়ার মনোভাব আগের চেয়ে কিছুটা নমনীয় হয়েছে, তবে সবকিছু নির্ভর করছে মস্কোর দেয়া শর্তের উপর। তিনি বলেন, ইউক্রেন ও তার অংশীদাররা মিলে একটি স্পষ্ট ও যৌথ অবস্থান নির্ধারণে কাজ করছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। শেষ হলো জাপান সাগরে রাশিয়া ও চীনের যৌথ নৌ মহড়া। ম্যারিটাইম ইন্টারঅ্যাকশন 2025 মহড়ায় ছিল শত্রুপক্ষের বিমান ও ড্রোন প্রতিহত করার প্রশিক্ষণ, পাশাপাশি সাবমেরিন প্রতিরক্ষা, হেলিকপ্টার অভিযান এবং আকাশসীমার সুরক্ষায় যৌথ সক্ষমতা প্রদর্শন করে দুই দেশ। চীন রাশিয়ার বাড়তে থাকা ঘনিষ্ঠতা পশ্চিম প্রশান্ত মহাসাগরে অঞ্চলে উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে বলে মত বিশ্লেষকদের। স্থানীয় সময় বৃহস্পতিবার জাপান সাগরে শত্রুপক্ষের জাহাজ ধ্বংসে আর্টিলারি অনুশীলনে অংশ নেয় রুশ ও চীনা সেনারা। পাশাপাশি চালানো হয় যৌথ সাবমেরিন ধ্বংস অভিযান। এর মধ্য দিয়ে শেষ হলো জাপান সাগরে দেশ দুটির যৌথ নৌমহড়া ম্যারিটাইম ইন্টারঅ্যাকশন 2025। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, 5 দিনের এই মহড়ার চূড়ান্ত পর্যায়ের প্রশিক্ষণে শত্রুপক্ষের নামে কল্পিত একটি সাবমেরিনকে খুঁজে বের করে ধ্বংস করার অভিযান চালায় দুই দেশের নৌসেনারা। এই অভিযানে অংশ নেয় চীনের Y-8 এবং রাশিয়ার IL-38 সামরিক নজরদারি বিমান। প্রশিক্ষণ শেষে রুশ ও চীনা কর্মকর্তারা একে অপরকে ধন্যবাদ জানান। বিশ্লেষকরা বলছেন, নতুন করে রসদ মজুত করে যৌথভাবে পশ্চিম এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নজরদারি অভিযানে নামার প্রস্তুতি নিচ্ছে দুই দেশের বাহিনী। এতে ওই অঞ্চলে উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে বলে মত তাদের। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। রাশিয়ার কাছ থেকে তেল কেনার দায়ে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে ভারতীয় পণ্যের ওপর মোট শুল্ক দাঁড়ালো 50%, যা যুক্তরাষ্ট্রের কোনো বড় বাণিজ্য অংশীদারের ওপর অন্যতম সর্বোচ্চ শুল্ক হার। ট্রাম্পের এই ঘোষণাকে অন্যায় ও অযৌক্তিক বলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। অন্যদিকে মার্কিন এই পদক্ষেপকে অনৈতিক ব্ল্যাকমেইল বলে অভিহিত করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সম্প্রতি ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে রাশিয়ার কাছ থেকে তেল কেনার জেরে দেশটির ওপর ট্যারিফের হার আরও বাড়তে পারে বলে অনেকেই মনে করছিলেন। এবার এক নির্বাহী আদেশে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত 25% শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সব মিলিয়ে দেশটির পণ্যের ওপর মোট শুল্ক হার দাঁড়ালো 50%। হোয়াইট হাউস বলছে, রুশ তেল আমদানি ও পুনরপ্তানির মাধ্যমে ভারত পরোক্ষভাবে রাশিয়ার যুদ্ধ তহবিল মজবুত করছে। Well, they have to
আদেশ অনুযায়ী নতুন শুল্ক কার্যকর হবে ২১ দিনের মাথায়। ট্রাম্পের দাবি, ইউক্রেন যুদ্ধ অব্যাহত থাকায় যারা এখনও রাশিয়ার সঙ্গে জ্বালানি বা প্রতিরক্ষা বাণিজ্য করছে তাদের দ্বিতীয় স্তরের শাস্তির আওতায় আনা হবে। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে হতাশ ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে অন্যায়, অন্যায্য ও অযৌক্তিক বলে আখ্যায়িত করেছে। জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ ভারত নেবে বলেও বিবৃতিতে জানানো হয়। তাদের দাবি, ভারত নিয়মিত রাশিয়া থেকে তেল আমদানি করছে, যা ভারতের ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা রক্ষায় অপরিহার্য। মন্ত্রণালয় আরও দাবি করে, যারা ভারতের এই পদক্ষেপের জন্য সমালোচনা করছে তাদের অনেকেই রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির নীতিকে অর্থনৈতিক ব্ল্যাকমেল হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এর মধ্য দিয়ে ভারতকে একটি অন্যায় বাণিজ্য চুক্তিতে যেতে বাধ্য করা হচ্ছে। রাহুল দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতার পেছনে যুক্তরাষ্ট্রে আদানি ইস্যুতে চলমান তদন্ত দায়ী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, মোদীর হাত বাঁধা, তাই তিনি ট্রাম্পের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে পারছেন না। এদিকে যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ানোর ঘোষণা ও বাণিজ্য চাপের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীন সফরে যাচ্ছেন। আগামী ৩১ আগস্ট তিয়ানজিনে অনুষ্ঠিত হতে যাওয়া সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিওর শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে তার। চীনের আগে জাপানেও একদিনের সফর করবেন মোদী। সেখানে রুশ প্রেসিডেন্ট পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার বৈঠক হতে পারে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। বাংলাদেশি পর্যটকদের ভিসা কড়াকড়িতে মুখ থুবড়ে পড়েছে কলকাতার নিউ মার্কেট এলাকার অর্থনীতি। পর্যটক শূন্য হয়ে পড়ায় দোকানপাট, হোটেল, হাসপাতাল সবই প্রায় ফাঁকা। তবে এখন পর্যটক ভিসা ছাড়া অন্যান্য ক্যাটাগরিতে আবেদনের নিয়ম কিছুটা শিথিল হওয়ায় আবার বাড়তে শুরু করেছে বাংলাদেশি পর্যটকের সংখ্যা। দুই দেশের জনগণের স্বার্থে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার মধ্যবর্তী এলাকার অর্থনীতির সিংহভাগ নির্ভর করে বাংলাদেশি পর্যটকদের ওপর। হোটেল ভাড়া কম, অসংখ্য খাবারের দোকান, শপিং মল এবং প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা হাতের নাগালে পাওয়ায় ক্রমেই বাংলাদেশি পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল কলকাতার বাংলাদেশি অধ্যুষিত নিউ মার্কেট এলাকা। কিন্তু গত বছর ৫ আগস্টের পর থেকে পাল্টে যায় সেই চিত্র। ১৩ আগস্ট থেকে বিশেষ ক্যাটাগরির ভিসা ছাড়া পর্যটক ভিসা বন্ধ করে দেয় ভারত সরকার। মেডিকেল ভিসাতেও ছিল কড়াকড়ি। কর্মী সংকট এবং অতিমাত্রায় ভিসার আবেদন জমা হওয়ায় কারণ বলছেন সংশ্লিষ্টরা। ভিসা বন্ধের প্রভাব পড়ে কলকাতার সামগ্রিক অর্থনীতির একটি অংশে। আস্তে আস্তে কমতে থাকে বাংলাদেশি পর্যটকের সংখ্যা। চলতি বছর জানুয়ারি পর্যন্ত বাংলাদেশিদের দেখা মিললেও এরপর থেকে ক্রমেই ভ্রমণকারীদের সংখ্যা শূন্যে নেমে আসে এলাকাটিতে। বন্ধ হয়ে যায় বহু ব্যবসা প্রতিষ্ঠান। অর্থনৈতিক এই ধসে পেরিয়ে গেছে ১ বছর, তবু আগের অবস্থায় রয়েছে ভারত সরকার। তাই স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে চিকিৎসা নিতে আসা মানুষের দাবি দ্রুত ভিসা জটিলতা নিরসনের। আগে একেবারেই কম ছিল, এখন তুলনামূলকভাবে কিছুটা বেড়েছে। মেডিকেল ভিসাগুলো বাড়ানোর জন্য এতে বাংলার যারা অসুস্থ পেশেন্ট রয়েছে তাদের জন্য সুবিধা হয়। ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যানাউন্স করেছে যে আস্তে আস্তে ভিসা দিবে, একটু অল্প বাড়ছে। ১ বছরে যা অবস্থা ছিল সেই হিসাবে গত ২-১ মাস থেকে একটু বেড়েছে। প্রতিবেশী দুই দেশের মানুষের কথা বিবেচনা করে দ্রুত ভিসা জটিলতা অবসানের তাগিদ বিশ্লেষকদেরও। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় ফোর্ট স্টুয়ার্ট সামরিক ঘাঁটিতে গোলাগুলি, ৫ সেনা সদস্য আহত, সন্দেহভাজন ১ সেনা সদস্য আটক। জানা যায়নি হামলার কারণ। ভয়াবহ দাবানলে পুড়ছে বিশ্বের বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চলমান দাবানলে ৮০০-র বেশি ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। দক্ষিণ ফ্রান্সের একটি গ্রামে দাবানলে পুড়ে গেছে অন্তত ২৫টি বসতবাড়ি। নিহত হয়েছেন একজন। স্পেনে চলছে দ্বিতীয় দফার দাবানল। দেশজুড়ে সতর্কতা জারি করেছে প্রশাসন।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের চলমান দাবানল এবার ছড়িয়েছে সান বার্নার্ডিনো কাউন্টিতে। 5 একরের বেশি জায়গা জুড়ে 800-র বেশি বাড়িঘর পুড়ে গেছে। পাহাড়ি এলাকায় দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। মূলত স্থানীয় সময় সোমবার সন্ধ্যা থেকেই শুরু হয় দাবানল। এরপরেই স্থানীয়দের দ্রুত উপত্যকা ত্যাগের নির্দেশ দেন কর্তৃপক্ষ। দাবানলের ভয়াবহতার সাক্ষী হচ্ছে ইউরোপের দেশ ফ্রান্সও। দেশটির দক্ষিণের অড অঞ্চলের একটি গ্রামের অন্তত 25টি বাড়ি পুড়েছে। 13,000 হেক্টরের বেশি জায়গা জুড়ে দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে 4,000-এর বেশি ফায়ার সার্ভিসের কর্মী। এছাড়া 2,500-এর বেশি বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। নিহত এবং নিখোঁজের খবরও নিশ্চিত করেছে সংশ্লিষ্টরা। সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়ার নির্দেশনা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। স্পেনেও চলছে দ্বিতীয় দফার দাবানল। উপকূলীয় শহর তারিফায় দেখা গেছে দাবানলের কালো ধোঁয়া। স্থানীয় প্রশাসন জানায় একটি ক্যারাভান থেকে আগুনের সূত্রপাত। এরপর দাবানল পাহাড় বেয়ে সমুদ্র সৈকতে ছড়িয়ে পড়ে। পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়ি ও হোটেল খালি করার নির্দেশ দেওয়া হয়। এছাড়াও গ্যালিসিয়া অঞ্চলের পন্তেসেসোতে দাবানল ছড়িয়েছে। এর মধ্যেই 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এমনকি দেশের বিভিন্ন স্থানে দাবানলের কারণে প্রচণ্ড গরমের সতর্কতা জারি করেছে প্রশাসন। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় ফোর্ট স্টুয়ার্ট সামরিক ঘাঁটিতে এক সেনার গুলিতে 5 সেনা সদস্য আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সকালে এই হামলার ঘটনা ঘটে। গুলির খবর পাওয়ার পরই ঘাঁটিটি লকডাউন করে ফেলে কর্তৃপক্ষ। আহতদের উদ্ধার করে নেওয়া হয় স্থানীয় হাসপাতালে। হামলাকারীকে ধরতে টানা 40 মিনিট অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এক পর্যায়ে আটক করা হয় সন্দেহভাজন এক সেনা সদস্যকে। তার পরিচয় প্রকাশ করা হয়নি। হামলার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। স্থানীয় গণমাধ্যম বলছে, আটক হওয়া সেনা সদস্যকে সামরিক বাহিনীর নিজস্ব বিচার ব্যবস্থা মুখোমুখি হতে হবে। শান্তি চুক্তি লঙ্ঘন করে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। দেশটির বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের দাবি, জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালায় পাকিস্তান। উভয় পক্ষের মধ্যে অন্তত 15 মিনিট ধরে গোলাগুলি হয়। তবে এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী জানায়, নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেনি। এদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিলের 6 বছর পূর্তিতে মঙ্গলবার ব্যাপক বিক্ষোভ হয়েছে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরে। রাজধানী মুজফ্ফরবাদে শত শত মানুষ ভারত বিরোধী স্লোগানে অংশ নেন। 6 বছর আগে 2019 সালের 5 আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা প্রত্যাহার করে নেয়। আন্তর্জাতিক সময় আরও থাকছে। পাকিস্তানে আশ্রয় নিয়ে বিপাকে 10 লাখের বেশি আফগান শরণার্থী জোর করে ফেরত পাঠানো হচ্ছে দেশে। শাহবাজ সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ জাতিসংঘের। ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে ভারতের উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকা। এখন পর্যন্ত অন্তত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সেনা সদস্য সহ নিখোঁজ রয়েছেন 50 জনের বেশি মানুষ। তাদেরকে উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী ও উদ্ধারকারী দলের সদস্যরা। এদিকে রেকর্ড বৃষ্টিপাতে হিমাচলেও বন্যা দেখা দিয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল কলেজ। পাহাড়ি ঢলে বিপর্যস্ত উত্তরকাশীর গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র ধরালি গ্রাম। ক্ষীরগঙ্গা নদী থেকে নেমে আসা ঢল পুরো গ্রামকে মুহূর্তে মৃত্যু উপত্যকায় পরিণত করে। হতাহত হয়েছেন বেশ কয়েকজন। ভারতের উত্তরাখণ্ডে কয়েকদিন ধরেই ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে। মঙ্গলবার হর্ষিল উপত্যকায় রেকর্ড বৃষ্টি হয়। 12,600 ফুট উচ্চতা থেকে ধেয়ে আসে পাথর ও কাদার স্রোত। মাত্র 30 সেকেন্ডের মধ্যে ঘন্টায় 43 কিলোমিটার গতিতে আছড়ে পড়ে ধরালি গ্রামে। নিমেষেই গুড়িয়ে যায় ঘরবাড়ি, হোটেল আর রিসর্ট। পুরো গ্রামই বিলীন হয়ে গেছে পাহাড়ি ঢলে। উত্তরকাশী জেলা প্রশাসন জানিয়েছে, গ্রামটির মধ্যভাগ সম্পূর্ণ ধসে গেছে। বেশ কয়েকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলেও এখনও অনেকেই নিখোঁজ রয়েছেন। ঘটনাস্থলে পাঠানো হয়েছে পুলিশ, সেনাবাহিনী, এনডিআরএফ, এসডিআরএফ এবং মেডিকেল টিম। পাহাড়ি রাস্তা ভেঙে যাওয়ায় বাধা পড়েছে উদ্ধার কাজেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সার্বিক বিষয় পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে নয়াদিল্লি। সব ধরনের সহায়তার আশ্বাসও দিয়েছেন। রাজ্যটির মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি ক্ষতিগ্রস্ত অঞ্চলও পরিদর্শন করেছেন। 5 ঘন্টা 30 মিনিট 30 সেকেন্ড 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 30 সে
এদিকে হিমাচল প্রদেশের মান্ডি শহরে ভারী বৃষ্টিপাতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ভূমিধসের কারণে বিভিন্ন সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। এতে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। স্কুল কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। চীনের গুয়াংডং শহরে ভয়াবহ বন্যায় আটকে পড়া নাগরিকদের উদ্ধারে অভিযান শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। উদ্ধারকর্মীরা রাস্তা থেকে পানি অপসারণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বুধবার স্থানীয় গণমাধ্যম জানায়, ভারী বৃষ্টিতে গাছপালা ভেঙে রাস্তায় কাদা জমে যায়। এতে পানি অপসারণ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। দ্রুত ড্রেনেজ ব্যবস্থা সচল করে পানি শহরের বাইরে সরানোর চেষ্টা চলছে। বন্যায় বিপর্যস্ত দক্ষিণ চীনের এই শহরে আরও বৃষ্টিপাতের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে অন্তত 4 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে অ্যারিজোনা অঙ্গরাজ্যের চিনলে বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিমানটি অবতরণের ঠিক আগ মুহূর্তে হঠাৎ বিধ্বস্ত হয়ে যায়। পরে আগুন ধরে যায়। আগামী 1 সেপ্টেম্বরের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই নিবন্ধিত আফগান শরণার্থীদের ফেরত পাঠাতে শুরু করেছে পাকিস্তান। ইসলামাবাদের এই পদক্ষেপে 10 লাখেরও বেশি আফগান নাগরিকের পাকিস্তান ছাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন UNHCR বলছে, বিপুল সংখ্যক আফগানকে জোরপূর্বক ফেরত পাঠিয়ে মানবাধিকার লঙ্ঘন করছে শাহবাজ সরকার। 2023 সালে প্রথমবারের মতো পাকিস্তানের মাটি থেকে আফগানদের বিতাড়নের অভিযান শুরু করে দেশটির সরকার। চলতি বছরের এপ্রিল থেকে এই অভিযান ফের জোরদার হয়, যখন পাকিস্তান সরকার লাখ লাখ আফগান শরণার্থীদের বাসযোগ্যতার অনুমতিপত্র বাতিল করে এবং জানিয়ে দেয়, যারা দেশ ছাড়বেন না তাদের গ্রেফতার করা হবে। এবার প্রত্যাবাসনের সময়সীমা শেষ হওয়ার আগেই নিবন্ধিত আফগান শরণার্থীদের নিজ দেশে ফেরত পাঠানো শুরু করেছে পাকিস্তান। এতে 10 লাখেরও বেশি আফগান নাগরিককে পাকিস্তান থেকে বিতাড়িত করা হতে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘ। স্থানীয় সময় বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন UNHCR। প্রতিবেদনে বলা হয়, আগামী 1 সেপ্টেম্বরের নির্ধারিত সময়সীমার আগেই পাকিস্তান জুড়ে বৈধভাবে নিবন্ধিত আফগান শরণার্থীদের গ্রেফতার ও ফেরত পাঠানোর তথ্য পাওয়া গেছে। এভাবে আফগানদের ফেরত পাঠানোর মাধ্যমে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করছে পাকিস্তান। আফগানিস্তানের শরণার্থীদের জোরপূর্বক ফেরত পাঠানো বন্ধ করে মানবিক, স্বেচ্ছায়, ধারাবাহিকভাবে এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানায় UNHCR। এ বিষয়ে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়েছে, নিবন্ধিত শরণার্থীদের স্বেচ্ছা প্রত্যাবাসন অবিলম্বে শুরু হবে। আর আনুষ্ঠানিকভাবে আফগান শরণার্থীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া নির্ধারিত সময়সীমার শেষে শুরু হবে। তবে UNHCR এর অভিযোগ, 1 আগস্ট থেকে 4 আগস্টের মধ্যে শত শত নিবন্ধিত আফগান শরণার্থীকে আটক করে আফগানিস্তানে ফেরত পাঠানো হয়েছে। এ বিষয়ে মন্তব্যের অনুরোধে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো সাড়া দেয়নি বলেও জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। পাকিস্তানে বর্তমানে 13 লাখের বেশি আফগান নাগরিকের কাছে প্রুফ অব রেজিস্ট্রেশন বা POR কার্ড রয়েছে। এছাড়া আরো 7,50,000-এর কাছে আফগান সিটিজেন কার্ড নামের আরেক ধরনের নিবন্ধিত কার্ড রয়েছে। পাকিস্তানের ক্ষমতাসীন সরকার বলছে, বৈধ ভিসাধারী ছাড়া সকল আফগান নাগরিককে পাকিস্তান ত্যাগ করতে হবে। এই প্রত্যাবাসন প্রক্রিয়া পাকিস্তানের 2023 সালের শেষ দিকে চালু করা অবৈধ বিদেশি প্রত্যাবাসন পরিকল্পনার অংশ বলে জানিয়েছে দেশটি। অতীতের বিভিন্ন সময়ের সন্ত্রাসী হামলা ও অপরাধের জন্য আফগান নাগরিকদের দায়ী করে আসছে ইসলামাবাদ। তবে আফগানিস্তান এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, শরণার্থীদের এ ধরনের প্রত্যাবাসন একেবারে জবরদস্তিমূলক। আফগানিস্তানের দীর্ঘ যুদ্ধ থেকে পালিয়ে বহু আফগান 1980-র দশক থেকে পাকিস্তানে বসবাস করছেন। UNHCR সতর্ক করে বলেছে, এত বিশাল সংখ্যক আফগান শরণার্থীকে তাড়াহুড়ো করে ফেরত পাঠানো হলে দেশটিতে তাদের জীবন ও স্বাধীনতা হুমকির মুখে পড়বে। এতে কেবল আফগানিস্তানে নয়, বরং পুরো অঞ্চলে অস্থিরতা দেখা দিতে পারে। মৌসুমী সাথী, সময় সংবাদ। আর্জেন্টিনায় প্রতিবন্ধী সুরক্ষা আইনে প্রেসিডেন্টের ভোটের প্রতিবাদে বিক্ষোভ করেছেন কয়েকশো মানুষ। মঙ্গলবার দেশটির পার্লামেন্টের সামনে বিক্ষোভ করেন প্রধান প্রতিবন্ধী ও তাদের স্বজনরা। ব্যানার প্ল্যাকার্ড হাতে প্রেসিডেন্টের বিরুদ্ধে স্লোগান দেন তারা, দাবি জানান পদত্যাগের। এ সময় পুলিশ তাদের বাধা দিলে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ।
2023 সালের ডিসেম্বর থেকে দুবাইয়ে বাংলাদেশ কনসুলেটের অনুমোদনে কনসুলার সেবা দিয়ে যাচ্ছে মালয়েশিয়ান কোম্পানি ফোশওয়া গ্লোবাল। 2025 সালেও কার্যক্রম অব্যাহত থাকলে এখনই পাসপোর্ট সেবা পাচ্ছেন না প্রবাসীরা। এতে ভোগান্তির শিকার হচ্ছেন অনেকে। শিবলি আল সাদিকের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতের বারদুবাইয়ের আল কারামা এলাকায় কনসুলেটের সহায়তায় কার্যক্রম শুরু করে ফোশওয়া গ্লোবাল। বিশ্বজুড়ে আরও 12টি দেশে এই সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। এমআরপি, ভিসা আবেদন, জন্ম নিবন্ধন, নথি সত্যায়ন সহ নানা সেবা দিলেও পাসপোর্ট সেবা না থাকায় অসন্তোষ বাড়ছে প্রবাসীদের মধ্যে। এখানে আসার পরে ইজিলি হয়ে গেছে, যা মানে আধা ঘন্টা বসতে হয় নাই। এখানে মনে করেন আছে, নর্মাল আছে, গরম নাই, কোনো কিছু ভেজাল নাই। ওনারা বলতেছে এখানে পাসপোর্ট সেবা হয় না, আবু হেল যেতে হবে। এখান থেকে যদি আমার সেবাটা সুস্থভাবে আমি নিতে পারতাম এখান থেকে, তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান পাসপোর্ট সেবার জন্য প্রস্তুতি থাকলেও প্রক্রিয়াগত সীমাবদ্ধতায় তা এখনও চালু হয়নি। তবে সরকারও কনসুলেটের সহযোগিতায় শীঘ্রই এই সেবা চালুর আশ্বাস দেন এই কর্মকর্তা। প্রবাসীদের সেবার মান বাড়াতে শাখা বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি। এই পাসপোর্টটা আমরা বর্তমানে চালু করার জন্য অপেক্ষায় আছি। আমরা যদি সেই অনুমতি পাই কিংবা সেই ধরনের ট্রাফিক আমাদের কাছ থেকে ডাইভার্ট করা হয়, তাহলে আমরা অবশ্যই সেই ট্রাফিক হ্যান্ডেল করতে পারব। জুন 2025 পর্যন্ত 46,000-এরও বেশি প্রবাসীকে সেবা দিয়েছে ফোশওয়া গ্লোবাল। প্রবাসীদের দাবি, বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে সেবা কেন্দ্র হলে আরও উপকৃত হতেন তারা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিরা পালন করেছেন জুলাই গণ অভ্যুত্থান দিবস। যুক্তরাষ্ট্র, জার্মানি ও সৌদি আরব সবখানেই ছিল জুলাই শহীদদের স্মরণ, ঐক্যের বার্তা ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ কনসুলেট মিলনায়তনে ছাত্র জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তিতে পালন করা হয় জুলাই গণ অভ্যুত্থান দিবস। শুরুতেই জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পাঠ করা হয় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী। বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান কনসাল জেনারেল। পরে 24-এর গণ অভ্যুত্থানের উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। সকল আহত জুলাই যোদ্ধাদের প্রতি, যারা অসামান্য আত্মত্যাগ ও অপরিসীম সাহসিকতায় বাংলাদেশের ইতিহাসে রচনা করেছেন একটি নতুন অধ্যায়। জুলাইয়ের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও তাদের সুস্থতা কামনা করছি। যেমনি ভাবে বাংলাদেশ স্বাধীন করেছিলেন আপনারা, প্রবাসী আপনাদের বিরাট কন্ট্রিবিউশন ছিল, 24 আপনাদের আমাদের ছিল। 15টি বছর মানুষকে চিহ্নিত করে তাদের ক্ষমতাকে প্রমাণিত করার জন্য চেষ্টা করেছিল, তাদেরকে আমরা বিতরিত করেছি। জার্মানির বার্লিনে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর আয়োজনে পালন করা হয় জুলাই গণ অভ্যুত্থান দিবস। দিনব্যাপী কর্মসূচিতে ছিল বিজয় র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা। বক্তব্যে নেতারা বলেন, 5 আগস্টের অভ্যুত্থান গণতন্ত্র পুনরুদ্ধারে একটি মাইল ফলক। সৌদি আরবের জেদ্দায় কনসুলেট জেনারেলের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে দিবসটি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, জুলাই শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন ও ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। চাঁদে প্রথমবারের মতো পারমাণবিক চুল্লি বসাতে চায় যুক্তরাষ্ট্র। এই লক্ষ্য বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন নাসার ভারপ্রাপ্ত প্রশাসক শন ডাফি। চীন ও রাশিয়ার মধ্যে মিত্রতা থাকলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বরাবরই সাপে নেউলে সম্পর্ক এই পরাশক্তি দেশ দুটোর। 3 দেশের কূটনীতির পাশাপাশি মহাজাগতিক লড়াইয়ের সূচনা রাশিয়ার হাত ধরে হলেও সবসময় এগিয়ে থাকতে চেয়েছে যুক্তরাষ্ট্র। এরই জেরে চাঁদে প্রথমবারের মতো নিউক্লিয়ার রিয়েক্টর বা পারমাণবিক চুল্লি বসাতে চায় মার্কিন প্রশাসন। এ লক্ষ্য বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেয়ার নির্দেশনা দিয়েছেন নাসার ভারপ্রাপ্ত প্রশাসক শন ডাফি। বলেন, এই প্রযুক্তি শুধু চাঁদ নয়, ভবিষ্যতে মঙ্গল অভিযানেও কাজে লাগবে। বিশ্লেষকরা বলছেন, চাঁদে চীন ও রাশিয়ার সম্ভাব্য দখল রুখতেই এই পদক্ষেপ নিয়েছে মার্কিন সরকার। মূলত 2035 সালের মধ্যে যৌথভাবে চাঁদে পারমাণবিক চুল্লি বসাবে বলে অন্তত 3 বার ঘোষণা দিয়েছে মস্কো ও বেইজিং। এমনকি চাঁদে পারমাণবিক চুল্লি বসালে বিদ্যুৎ চালিত ঘাঁটি, মানুষ ও যন্ত্রের দীর্ঘমেয়াদী উপস্থিতি, গবেষণা ও মাইনিং, মঙ্গল মিশনের ট্রানজিট হাব সহ বিভিন্ন সুবিধা পাওয়া যাবে বলে জানা গেছে।
এছাড়াও নাসার আর্টেমিস 3 মিশনের মধ্য দিয়ে 2027 সালে চাঁদের মাটিতে মানুষের পা ফেলার কথা রয়েছে, কিন্তু সেখানে ঘাঁটি গড়তে হলে স্থায়ী বিদ্যুৎ প্রয়োজন। এজন্যই 40 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম ফিশন সারফেস পাওয়ার প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে 10 বছর 30টি বাড়ির বিদ্যুৎ সরবরাহ সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে ঠিক কবে নাগাদ চাঁদের ঘাঁটি তৈরি হবে তা এখনো অনিশ্চিত বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গাজা ইসরায়েলি হত্যাযজ্ঞ চলছে, একদিনে নিহত 138 ফিলিস্তিনি। উপত্যকা দখলে নিতে নেতানিয়াহুর পরিকল্পনার সমালোচনা বিরোধী নেতার, দেশে দেশে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। ইউক্রেন যুদ্ধ বন্ধে আগামী সপ্তাহে বৈঠক বসতে পারেন ট্রাম্প পুতিন, খবর গণমাধ্যমের। মস্কোয় রুশ প্রেসিডেন্ট উইটকফ গঠনমূলক আলোচনা, পাল্টাপাল্টি হামলায় নিহত 6। এবং ভারতীয় পণ্যের ওপর আরও 25% বর্ধিত শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের। রাশিয়া থেকে তেল আমদানির কারণে দিল্লির ট্যারিফ বেড়ে 50%, অযৌক্তিক আখ্যা মোদি সরকারের। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।